আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে চলে আসলাম যে পার্ট ওয়ানে রিভিশন ক্লাসে। আমরা পার্ট ওয়ানে যতগুলো টপিক পড়াশোনা করছি তা আজকে একটু ওয়ান শট রিভিউ, মানে খুব সংক্ষিপ্তভাবে একটু রিভিউ করবো আর কি। তো আমরা পার্ট ওয়ানে বলছিলাম যে আমরা জৈব যৌগের শুরু থেকে সমানতা পার্ট পর্যন্ত পড়বো। এরপরে পার্ট টুতে জৈব যৌগের বিক্রিয়ার ধারণা বা বিক্রিয়াগুলি কীভাবে হয় সেটা আমরা পার্ট টুয়ে জানবো, এবং পার্ট থ্রিতে জানবো হচ্ছে জৈব যৌগসমূহের বিক্রিয়াসমূহ, তারা কীভাবে বিক্রিয়া করে, কী বিক্রিয়া কীভাবে প্রস্তুত হয় এই জাতীয়। তো আমরা এখন দেখবো হচ্ছে পার্ট ওয়ান রিভিশন। পার্ট ওয়ানের মধ্যে আমি ক্লাস নিয়েছি মূলত বেশ কয়েকটা, আটটার মতো। তো প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে জৈব যৌগের সূচনা, মানে জৈব যৌগটার সৃষ্টি হলো কীভাবে, জৈব যৌগটা আসলে কি, এই বিষয়ে আমরা জেনেছিলাম। তো জেনেছিলাম বার্জেলিয়াস নীতি, প্রথম আবিষ্কার জৈব যৌগের, যে প্রথম ইউরিয়া আবিষ্কার হলো পরীক্ষাগারে, ফেডরিকো হোলার যে জৈব যৌগ আবিষ্কার করলেন সেটা। তারপরে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ, কীভাবে জৈব যৌগের সংখ্যা এত বেশি, জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লক্ষ, অজৈব যৌগের সংখ্যা প্রায় 1 লক্ষ। তো জৈব যৌগের সংখ্যা অজৈব যৌগের সংখ্যার পার্থক্যের তারতম্য কেন? তবে জৈব যৌগের ব্যতিক্রম আছে, যেমন কার্বন ছাড়া জৈব যৌগ হতে পারবে না, কিন্তু হাইড্রোজেন ছাড়াও জৈব যৌগ হয়। কার্বন হাইড্রোজেন হচ্ছে হাইড্রোকার্বনের জাতক জৈব যৌগ। তো কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্যান্য মৌল থাকতে পারে। এই যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে জৈব যৌগের মধ্যে ব্যতিক্রমের মধ্যে আমরা দেখেছিলাম। তো জৈব যৌগের শ্রেণীবিভাগ দেখছিলাম, জৈব যৌগ মূলত অ্যালিফেটিক, অ্যারোমেটিক এই বিষয়। তো হাগেল তত্ত্ব মূলত অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। অ্যালিফেটিক যৌগ কখনোই হাগেল তত্ত্ব মেনে চলে না, কিন্তু অ্যালিফেটিক যৌগ হাগেল তত্ত্ব মেনে চলে না। হাগেল তত্ত্বের অ্যালিফেটিক যৌগের যে অংশটা, যেটা হচ্ছে হেটারোসাইক্লিক বা হচ্ছে বিষম চাকরি, তো বিষম চাকরি কিন্তু চক্র আকার, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু হাগেল তত্ত্ব মেনে চলবে না, কারণ সেটা কিন্তু অ্যালিফেটিক যৌগ। তো আমরা তারপর দেখেছিলাম যে জৈব যৌগের সাধারণ সংকেত, অ্যালকিনের সংকেত কি, কীভাবে CnH2n+2 দিয়ে অ্যালকেন হয়, কার্বন সংখ্যা 1 বসালে কত হবে, 2 বসালে কত হবে, তারপরে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, ইথার, অ্যালকোহল ইত্যাদি আমরা সাধারণ সংকেতের মধ্যে জেনেছিলাম যে তাদের সাধারণ সংকেত কি, কীভাবে প্রকাশ করা হয়। তারপর জেনেছিলাম কার্যকরী মূলক, যেমন হচ্ছে অ্যালকেনের কোনো কার্যকরী মূলক নেই। সাধারণত কোনো যৌগের মধ্যে কোনো কার্যকরী মূলক না থাকলে একক বন্ধন দ্বারা মূলত অ্যালকেন নির্দেশ করা হয়। তারপর কার্যকরী মূলক হিসেবে অ্যালকিনের রয়েছে দ্বিবন্ধন, অ্যালকাইনের ত্রিবন্ধন, অ্যালডিহাইডের বন্ড CHO, ইত্যাদি যে কার্যকরী মূলক। তারপর কার্বনের শ্রেণীবিভাগ করেছিলাম যে আলফা কার্বন, বিটা কার্বন, 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি ইত্যাদি কার্বনের শ্রেণীবিভাগ করছিলাম। তো নামকরণ করছিলাম যে হচ্ছে একটা যৌগ, অনেক বড় যৌগ, দ্বিবন্ধন ত্রিবন্ধনের পার্থক্যের কারণে যেই নামকরণ হয়। তারপর একাধিক কার্যকরী মূলক থাকলে যৌগটির নাম কি হবে। তো যৌগটি কার্যকরী মূলকের অগ্রগণ্যতা করেছিলাম। কার্যকরী মূলকের অগ্রগণ্যতা ক্রমানুযায়ী একটি যৌগের মধ্যে যদি একাধিক কার্যকরী মূলক থাকে তাহলে যৌগটি কি হবে সেটা নির্ধারিত হবে কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রমানুযায়ী। যৌগটিতে যত সকল কার্যকরী মূলক থাকবে তার মধ্যে কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রমানুযায়ী যেই মূলকটি সবার উপরে থাকবে যৌগটি হবে সেই যৌগ। তো সেটা পড়েছিলাম আমরা কার্বনের অগ্রগণ্যতা। তো তারপরে দেখেছিলাম যে সিগমা পাই বন্ধন, জৈব যৌগের মধ্যে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক যৌগে কতগুলি সিগমা বন্ধন, কতগুলি পাই বন্ধন। পরীক্ষাতে প্রশ্ন আসে একটা যৌগ দিয়ে এই যৌগে সিগমা পাই বন্ধন সংখ্যা কত। তো এই জাতীয় জিনিসগুলো আমরা দেখছিলাম যে সিগমা পাই বন্ধন। তো সংকরায়ন, তো জৈব যৌগের অণুতে কী ধরনের কার্বনের সংকরায়ন থাকে, বলছিলাম যে একক বন্ধন থাকলে sp3, দ্বিবন্ধন থাকলে sp2, ত্রিবন্ধন থাকলে sp। এটা হচ্ছে সংকরায়ন দেখছিলাম। আর সংকরায়ন বিষয়টি মূলত আমাদের রসায়ন প্রথম পত্র মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের পড়া। তো আমরা এখানে ভালোভাবে পড়বো যখন আমি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনটা দেখাবো। তো তারপর দেখছিলাম বন্ধন দূরত্ব, যে জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন দূরত্ব কত, কার্বন হাইড্রোজেন দূরত্ব কত, একক বন্ধনের ক্ষেত্রে দূরত্ব কত, দ্বিবন্ধনের ক্ষেত্রে দূরত্ব কত, ত্রিবন্ধনের দূরত্ব কত, এগুলো কিন্তু পরীক্ষায় আসে MCQতে। তারপর দেখেছিলাম যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক সমানতা থেকে জৈব যৌগের সিকিউ প্রশ্ন শুরু হয়। জৈব যৌগের প্রথমে যে অংশগুলো আমরা পড়ছিলাম এখান থেকে মূলত সিকিউ প্রশ্ন আসে না, এখান থেকে ক খ অথবা MCQ, ক খ এবং MCQ আসে। কিন্তু সমানতা থেকে আমাদের সিকিউ আসতে দেখা যায়। সমানতা থেকে মূলত জ্যামিতিক সমানতা থেকে সিকিউ আসে, জ্যামিতিক সমানতাতে সিকিউ আসে। তো আর বাকি যে সমানতাগুলো রয়েছে সেগুলো থেকে মূলত উদ্দীপক বোঝার ক্ষেত্রে প্রয়োজন হয়, যেমন শিকল সমানতা, অবস্থান সমানতা, এই সমানতাগুলো থেকে সিকিউ কোশ্চেন সাজানো হয়। আর মূলত জৈব যৌগের সমানতা পাঠ থেকে সিকিউ আসে জ্যামিতিক সমানতা থেকে। তো আমরা প্রথমে এখন এক এক করে একটু ভালোভাবে দেখি যে জৈব যৌগের সূচনা। আচ্ছা দেখি ভিডিওটি হচ্ছে কিনা। তো এখন আমরা একটু বিস্তারিত দেখি। তো প্রথমে আমরা দেখি যে জৈব যৌগের সূচনা। তো জৈব যৌগের সূচনা বলতে বোঝায় যে জৈব যৌগটা কি, আসলে জৈব যৌগটা কীভাবে আবিষ্কার হলো বা কীভাবে আমাদের জৈব যৌগের পড়াশোনা স্টার্ট হলো।
তো জৈব যৌগ জানার পরে মূলত জানা প্রয়োজন যে হাইড্রোকার্বন হচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ হচ্ছে হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বনের জাতক হলো জৈব যৌগ। এবং রসায়নের যে শাখায় জৈব যৌগ সম্পর্কে আলোচনা করা হয় সেটা হচ্ছে জৈব রসায়ন। তো জৈব রসায়ন, এখন জৈব যৌগের সাথে আরেকটি যৌগ আসা যায়, সেটা হচ্ছে অজৈব যৌগ। জৈব যৌগ কি এবং অজৈব যৌগ কি, তো এটা আমরা দেখতে হবে যে জৈব যৌগ কি অজৈব যৌগ কি, এটা আমি দেখেছিলাম। তো হচ্ছে জৈব যৌগ অজৈব, যদি সূচনাটা আমরা বুঝে থাকি তো সূচনাটা এমনই। তো জৈব যৌগ অজৈব যৌগ। তারপরে হচ্ছে বার্জেলিয়াস নীতি। বার্জেলিয়াস হচ্ছে একজন বিজ্ঞানী, ইনি মতবাদ দিয়েছিলেন যে 1815 সালে যে হচ্ছে জৈব যৌগসমূহ সৃষ্টি করা যায় না, জৈব যৌগসমূহ শুধুমাত্র পাওয়া যায়। জৈব যৌগ সজীব উদ্ভিদ এবং প্রাণীকোষ থেকে প্রাণের সঞ্চার ঘটায় হচ্ছে জৈব যৌগ। তো জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয়, এটা হচ্ছে বলেছিলেন বার্জেলিয়াস। এটাকে বার্জেলিয়াস নীতি অথবা প্রাণশক্তি মতবাদ। তো বার্জেলিয়াসের নীতি অথবা প্রাণশক্তি মতবাদ বলা হয় এই মতবাদকে। তারপরে দেখলাম যে 1828 সালে ফ্রেডরিক ওহলার, যাকে জৈব রসায়নের জনক বা আধুনিক জৈব রসায়নের জনক বলা হয়, তিনি পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস লেড সায়ানাইডকে বিক্রিয়া করেছিলেন। অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস লেড সায়ানাইডকে বিক্রিয়া করার সময় তিনি অ্যামোনিয়াম সায়ানাইড প্লাস হচ্ছে লেড ক্লোরাইড উৎপন্ন করেন, এবং পরবর্তীতে অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দেন। তাপ দেওয়ার মাধ্যমে তিনি দেখেন যে একটি হচ্ছে ইউরিয়া উৎপন্ন হয়েছে। তো এই বিক্রিয়াটা মূলত সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়ার একটি হচ্ছে লক্ষণ হচ্ছে যে সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে সমানুকরণ বিক্রিয়াতে দেওয়া থাকবে যে প্রভাব হিসেবে তাপ অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্বারা বুঝবো যে এখানে সমানুকরণ ঘটবে। আর এই যৌগটি অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া প্রস্তুতি, এটা মূলত একটি সমানুকরণ বিক্রিয়া। তো আমরা দেখবো পার্ট 2-তে বিক্রিয়া সমূহ। তো এটা হচ্ছে মূলত ফ্রেডরিক ওহলার এই বিক্রিয়াটি ঘটিয়েছিলেন। তো এই কারণে তিনি যেহেতু একটি জৈব যৌগ প্রস্তুত করে ফেলেছিলেন পরীক্ষাগারে, তো তিনি হয়ে গেলেন হচ্ছে জৈব যৌগের জনক বা আধুনিক জৈব যৌগের জনক। এটা হল ফ্রেডরিক ওহলার করেছিলেন প্রথম আবিষ্কার। তো জৈব যৌগের প্রাচুর্যতার কারণের মধ্যে মূলত দেখেছিলাম যে 5টি কারণ রয়েছে। 5টি কারণের মধ্যে এক নাম্বার যে কারণ, জৈব যৌগের মূলত তো 5টি কারণ ছিল। তো 5টি কারণের মধ্যে 1 নম্বর কারণ কি ছিল? 1 নম্বর কারণ ছিল হচ্ছে ক্যাটিনেশন। জৈব যৌগের প্রাচুর্যতার কারণে 1 নম্বর ছিল ক্যাটিনেশন। ক্যাটিনেশন হলো হচ্ছে কার্বন শিকলের যে কার্বন বন্ধন গঠন করে যে শিকল গঠনের বৈশিষ্ট্য, এটা হচ্ছে ক্যাটিনেশন। যেমন হচ্ছে কার্বনের সঙ্গে কার্বন, এইভাবে যে একটি হচ্ছে ফরম্যাট গঠিত হয়, এটি মূলত ক্যাটিনেশন। কার্বনের সঙ্গে কার্বন যুক্ত হয়ে যে শিকল গঠনের ধর্ম, এটি হচ্ছে মূলত ক্যাটিনেশন। তো 2 নম্বরে দেখেছিলাম, অন্যতম কারণ হচ্ছে সমানুতাটা কি দেখেছিলাম? সমানুতাটা দেখেছিলাম যে কার্বন সংখ্যা C4H8, ও তাহলে আমরা এখান থেকে কি দেখেছিলাম যে CH3 CH2 CHO 3 2 5 6 7 8 1 2 3 4 8। হ্যাঁ, তারপর দেখেছিলাম CH3 CH2 তারপর কি হচ্ছে এটা 1 2 3 4 3 3 6 7 8। হ্যাঁ, এটা হচ্ছে সমানুতা করার বিষয়টি কি ছিল যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এই দুইটা যৌগেরই আণবিক সংকেত কিন্তু C4H10O, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এটা কিন্তু অ্যালডিহাইড CHO। আবার এটা দেখা যাচ্ছে এটা কিন্তু কিটোনমূলক, এখানে অ্যালডিহাইডমূলক। তো আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে সমানুতা। তো আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, এই বিষয়টি হচ্ছে সমানুতা। তো তারপরে দেখছিলাম হচ্ছে পলিমার গঠন। তারপরে ছিল কার্বনের চতুর্থ যোজ্যতা এবং হচ্ছে মাঝারি তড়িৎ ঋণাত্মকতা, কার্বনের মাঝারি তড়িৎ ঋণাত্মকতা। তো কার্বনের তড়িৎ ঋণাত্মক পাউলিং স্কেলে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, যেটা হচ্ছে মাঝারি।
কার্বনের যৌগতা হচ্ছে 4। তো এই বিষয়টি হচ্ছে যে কার্বনের প্রাচুর্যতার কারণ। আর কার্বনের ব্যতিক্রমের মধ্যে যেটা তা হচ্ছে যে কার্বন জৈব যৌগ হতে গেলে কার্বন থাকা আবশ্যক, কিন্তু হাইড্রোজেন ছাড়াও জৈব যৌগ হওয়া সম্ভব। আবার জৈব যৌগে কার্বন হাইড্রোজেন ব্যতীত অন্যান্য মৌলও থাকতে পারে। এখন এই বিষয়গুলো হচ্ছে আমাদের ব্যতিক্রমের মধ্যে পড়বে, যে হাইড্রোজেন ছাড়া এইগুলা জৈব যৌগ, কার্বন হাইড্রোজেন থাকা সত্ত্বেও কিছু আছে যেটা জৈব যৌগ নয়, আবার কার্বন হাইড্রোজেন ছাড়া অন্যান্য মৌলযুক্ত জৈব যৌগ আছে। তো এগুলা মূলত আমাদের ব্যতিক্রমের ভিতর অন্তর্ভুক্ত। তো এই বিষয়গুলো আমাদের বই থেকে ভালোভাবে জেনে নিতে হবে। তো শ্রেণীবিভাগটা হচ্ছে দেখি। শ্রেণীবিভাগটা হচ্ছে যে জৈব যৌগকে মূলত 2 ভাগে ভাগ করা হয়। জৈব যৌগকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জৈব যৌগকে 2 ভাগে ভাগ করা হয়। জৈব যৌগ একটা হচ্ছে যে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিকটা কি? অ্যালিফ্যাটিক কথাটা আসছে হচ্ছে অ্যালিফার কথা থেকে, আর অ্যারোমেটিক কথাটা আসছে অ্যারোমা থেকে। তো এটা কই থেকে কথা আসছে এটা মূলত খুব একটা আসতে আমি দেখিনি। তো অ্যালিফ্যাটিক যৌগকে আবার 2 ভাগে ভাগ করে। এটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। বদ্ধ শিকল। তো মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। এখানে মুক্ত শিকল, এখানে হচ্ছে বদ্ধ শিকল। তো মুক্ত শিকলকে আবার হচ্ছে 2 ভাগে ভাগ করা হচ্ছে, যে হচ্ছে সরল শিকল এবং হচ্ছে শাখায়িত শিকল। আবার এই মুক্ত শিকলকে আবার 2 নম্বর আরেক ভাগ করা হচ্ছে, এটা হচ্ছে কি সম্পৃক্ত এবং হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি বলছিলাম? সম্পৃক্ত বলতে বোঝায় যে কার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না। সম্পৃক্ত বলতে বোঝায় একক বন্ধন, আর অসম্পৃক্ত বলতে বোঝায় দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, এটা হচ্ছে অসম্পৃক্ত। আর হচ্ছে এখানে যে আমরা বললাম যে হচ্ছে সরল শিকল এবং শাখায়িত। সরল শিকল হচ্ছে এরকম এই সরল শিকল, আর শাখায়িত শিকলকে একটা মূল শিকল থাকবে, সাথে এখান থেকেও শিকল বের হতে পারে, এখান থেকে বের হতে পারে, এটা মূলত হচ্ছে শাখায়িত শিকল। তো এখন হচ্ছে সম্পৃক্ত উদাহরণ কি ছিল? অ্যালকেন। সম্পৃক্ত শুধুই অ্যালকেন, কারণ অ্যালকেনের মধ্যে একক বন্ধন বিদ্যমান, এবং অ্যালকাইন বা হচ্ছে অ্যালকিনের মধ্যে দ্বিবন্ধন ত্রিবন্ধন বিদ্যমান, তাই তারা অসম্পৃক্ত। তো আমরা অ্যারোমেটিকের মধ্যে দেখেছিলাম যে সুষম চাক্রিক বা কার্বোসাইক্লিক, এবং হচ্ছে দ্বিতীয় ভাগ হচ্ছে যে বিষম চাক্রিক বা হচ্ছে হেটারোসাইক্লিক। তো হোমো এবং হেটারো দ্বারা কিন্তু বোঝায়, হোমো দ্বারা একই বোঝায়, আর হেটারো দ্বারা কিন্তু ভিন্ন এই জাতীয় বোঝায়। তো দেখেছিলাম যে কার্বোসাইক্লিক আর হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক সুষম আর হচ্ছে বিষম। সুষম চাক্রিক, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। তো সুষম দ্বারা বোঝায় যে সকল অ্যারোমেটিক যৌগের মধ্যে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল থাকবে না। কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল থাকবে না, তাহলে সেটার অন্যতম উদাহরণ হচ্ছে বেঞ্জিন। তাহলে কি হবে? ন্যাপথালিন হবে। বেঞ্জিন, ন্যাপথালিন, অ্যান্থ্রাসায়নিন। তো এই আর হচ্ছে বিষম সাইক্লিকের মধ্যে বা হেটারোসাইক্লিকের মধ্যে রয়েছে মূলত 4টি উদাহরণ দেখা যায়। এটা হচ্ছে পিরিডিন, ফিউরান, থায়োফিন, পিরিডিন, পাইরল, ফিউরান। তো এখানে একটা জিনিস পরীক্ষায় আসতে দেখা যায় যে হচ্ছে ফিউরানের ভিতর কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোন মৌল রয়েছে। তো এখানে ফিউরানের ভিতর থাকে হচ্ছে অক্সিজেন। ফিউরানের ভিতর কার্বন হাইড্রোজেন ছাড়া থাকে হচ্ছে অক্সিজেন। থায়োফিনের ভিতর থাকে হচ্ছে সালফার, এবং থায়ো কথাটি দ্বারাই বোঝায় হচ্ছে সালফার। থায়ো দ্বারা কি বোঝায়? থায়ো দ্বারা বোঝায় হচ্ছে সালফার। এবং পিরিডিন আর হলো পাইরল। এই দুইটাদের ভিতর থাকে হচ্ছে নাইট্রোজেন। তো এই যেটা হচ্ছে হেটারোসাইক্লিক, এটা হচ্ছে সুষম, সুষম আর বিষম। সুষম চাক্রিক, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। তো ফিউরানের ভিতর অক্সিজেন থাকে, থায়োফিনের ভিতর সালফার থাকে, পিরিডিন পাইরলের ভিতর নাইট্রোজেন থাকে। এটা হচ্ছে মূলত শ্রেণীবিভাগ। তো হাগেল তত্ত্ব কি ছিল? যে অ্যারোমেটিক যৌগের মধ্যে সঞ্চরণশীল 4n+2 সংখ্যক হচ্ছে পাই ইলেকট্রন থাকবে। যে সকল জৈব যৌগের ভিতর সঞ্চরণশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান, তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তো অ্যারোমেটিক যৌগ হতে গেলে অবশ্যই হাগেল তত্ত্ব মেনে চলতে হবে। হাগেল তত্ত্ব যদি না মানে তাহলে তা অ্যারোমেটিক যৌগ হবে না। এবং হচ্ছে অ্যালিফেটিক যৌগ কিন্তু কখনোই হাগেল তত্ত্ব মেনে চলবে না। যদি হাগেল তত্ত্ব অ্যালিফেটিক যৌগ মেনে যায় তাহলে কিন্তু সেটা অ্যালিফেটিক আর হবে না, সেটা অ্যারোমেটিক হয়ে যাবে।
তো হাকেল অ্যারোমেটিক হতে গেলে অবশ্যই হাকেল তত্ত্ব মেনে চলতে হবে। আর হাকেল তত্ত্ব হলো যে জৈব যৌগের ভিতরে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। তো দেখেছিলাম যে এর ভিতরে সঞ্চারণশীল পাই ইলেকট্রন কত 6টি, তাহলে হচ্ছে এন এর মান কত আসবে? এন মানে কি বুঝেছিলাম? এন মানে বলেছিলাম এন হচ্ছে বলয় সংখ্যা, তো এখানে এন এর মান আসবে 1, তার মানে বলয় সংখ্যা একটি। তো এইভাবে দেখিয়েছিলাম আমি হচ্ছে হাকেল তত্ত্ব। তো সাধারণ সংকেত বলছিলাম কি অ্যালকেনের ক্ষেত্রে CnH2n+2, এটা হচ্ছে সাধারণ সংখ্যক। এখন এখানে n এর মান আমরা যত বসাবো তত কার্বন বিশিষ্ট আমরা অ্যালকেন পাবো। যদি n এর মান 1 বসাই তাহলে মিথেন পাবো, 2 বসালে ইথেন পাবো, 3 বসালে প্রোপেন পাবো, 4 বসালে বিউটেন পাবো, 5 বসালে পেন্টেন পাবো। এভাবে আমরা যত বসাবো তত আমরা পেয়ে যাবো। তো তারপর দেখছিলাম অ্যালকিন CnH2n, তারপর অ্যালকেন CnH2n-2, তারপর হচ্ছে অ্যালডিহাইড CnH2n+1 CHO, তারপরে হচ্ছে কি দেখেছিলাম অ্যালকোহল দেখো CnH2n+1 OH, তারপরে জৈব আছে CN+2n+1 COOH। তো এইভাবে দেখেছিলাম, এটা হলো সাধারণ সংকেত। তো কার্যকরী মূলক দেখছিলাম যে অ্যালকেনের কার্যকরী মূলক ছিল একক বন্ধন, অ্যালকিনের কার্যকরী মূলক ছিল দ্বিবন্ধন, অ্যালকাইনের কার্যকরী মূলক ত্রিবন্ধন, অ্যালকোহলের ছিল বন্ড OH, তারপরে হচ্ছে অ্যালডিহাইডের ছিল বন্ড CHO, কিটোনের ছিল হচ্ছে যে এইটা হচ্ছে কিটোন উভয় পাশে আর থাকলে শুধুমাত্র কিটোন। সেটা বলেছিলাম যে কিটোন মূলকের উভয় পাশে যদি অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটা শুধুমাত্র তাহলে সেটা হচ্ছে কিটোন। আর হচ্ছে কিটোন মূলকের এক পাশে অ্যালকাইল এক পাশে হাইড্রোজেন অথবা উভয় পাশে হাইড্রোজেন যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে অ্যালডিহাইড। তো এটা হচ্ছে কিটোন। তারপরে হচ্ছে ইথাল দেখেছিলাম ইথাল, তারপরে হচ্ছে জৈব অ্যাসিড COOH, তারপরে হচ্ছে সায়ানাইড নাইট্রাইট বা সায়ানাইড। তো এই যে দেখলে হচ্ছে আমরা কার্যকরী মূল্য দিয়েছেন। এবং কার্যকরী মূল্য কার্বনের শ্রেণীবিভাগ। তো কার্বনের শ্রেণীবিভাগটা যদি দেখি, কার্বনের শ্রেণীবিভাগ দেখেছিলাম যে হচ্ছে আলফা কার্বন, বিটা কার্বন, 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি। কার্বনের শ্রেণীবিভাগের মধ্যে কি দিয়েছিলাম যে হচ্ছে আলফা কার্বনটা কি ছিল যে কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত, এবং সেই কার্বন যতগুলো কার্বনের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ওই কার্বনের ডিগ্রি। তো হচ্ছে সেটা হচ্ছে কার্যকরী মূলকের ডিগ্রি। তো আলফা কার্বন কি কার্যকরী মূলকের সঙ্গে যে কার্বন যুক্ত সেটা আলফা কার্বন। তো আলফা কার্বনের সঙ্গে যে কার্বন যুক্ত থাকে সেটা হচ্ছে বিটা কার্বন, বিটা কার্বনের সাথে যে কার্বন যুক্ত সেটা গামা কার্বন, গামা কার্বনের সঙ্গে যে কার্বন যুক্ত সেটা ডেল্টা কার্বন। তো আলফা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকবে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন, বিটা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকবে সেটা হচ্ছে বিটা হাইড্রোজেন। এটা মূলত কার্বনের শ্রেণীবিভাগ হচ্ছে 1 ডিগ্রিকে বলা হচ্ছিল প্রাইমারি, 2 ডিগ্রি সেকেন্ডারি, 3 ডিগ্রি টারসিয়ারি, 4 ডিগ্রি কোয়াটারনারি। তো এটা হচ্ছে কার্বনের শ্রেণীবিভাগ, আলফা কার্বন, বিটা কার্বন, 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন। তারপরে ওখানে দেখেছিলাম যে কাইরাল কার্বন কিন্তু আলোক সমানুতার অন্যতম সত্য। এর পরীক্ষায় কিন্তু আসেই যে হচ্ছে আলোক সমানুতার বৈশিষ্ট্য কোনটি, সেটা তখন কিন্তু হয়ে যাবে কাইরাল কার্বন ছাড়া আলোক সমানুতা প্রদর্শন সম্ভব নয়। তো আমরা দেখছিলাম কার্বনের শ্রেণীবিভাগ। তারপর দেখছিলাম নামকরণ দেখছিলাম যে হচ্ছে নামকরণের একটা হচ্ছে ভর্তি পরীক্ষা আসা একটা নামকরণের উদাহরণ আমি হচ্ছে দেখে রাখছি, ওটা দেখাবো। তো দেখি নামকরণ একটা দেখায়, সেটা হচ্ছে CH3 CH2 CH CH CH। আচ্ছা নামকরণ, তো এই যৌগটার নাম কি? তো আমাদের নামকরণ করার কিন্তু পাঁচটা স্টেপ বলছিলাম, করে দেব। তো আমরা নামকরণের ক্ষেত্রে এটা আসছে কোথায়, এটা হচ্ছে জিএসটি, এটা হচ্ছে জিএসটির কোশ্চেন, জিএসটি, এটা হচ্ছে জিএসটি জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। জিএসটিতে আসছে 22-23 সেশনে, জিএসটি আসছে 22-23 সেশনে। তো দেখি যে এই যৌগটার নাম কি। নামকরণের ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটি 5টা ধাপ বলেছিলাম। তো অত পরীক্ষায় যখন আসবে এমসিকিউতে তখন এটা করার শর্ট টেকনিক হলো যে আমরা হচ্ছে এমসিকিউগুলো মেলাবো, ক খতে কীভাবে দেওয়া আছে সেই এমসিকিউগুলো দেখলে আমাদের উত্তর হয়ে যাবে। তো আমাদের অত কষ্ট করে সব কিছু 5টা ধাপ ফলো করে উত্তর আনতে হবে না। তো আমরা এমসিকিউ অপশন দেখবো। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে দ্বিবন্ধন, এখানে ত্রিবন্ধন, আর কিন্তু কোনো কার্যকরী মূলক নেই। তো এখন আমাদের বুঝতে হবে যে দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে। এখন এই যৌগটা কি, এটা কি অ্যালকিন নাকি অ্যালকাইন? তো আমাদের যদি কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রম দেখি তাহলে কিন্তু অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী অ্যালকিন মূলকটা আগে, অতএব এই যৌগটা কিন্তু একটা অ্যালকিন যৌগ। তো আমরা দেখি যে কার্বন সংখ্যা কত, 1 2 3 4 5 6। তো
অবশ্যই এটা হেক্সিন কিছু একটা হবে, হেক্সিন। আচ্ছা, তো এখানে দ্বিবন্ধন, এখানে হলো ত্রিবন্ধন, তো এখানে হলো দ্বিবন্ধন অ্যালকিন, অ্যালকিনের ইন হচ্ছে ই, আর অ্যালকাইনের কি বলে এটা, আচ্ছা ওই যেটা অগ্রগণ্যতার ক্রম থাকে, যে হচ্ছে ইংরেজি বর্ণমালার ক্রমানুযায়ী যেই অ্যালফাবেটটা আগে সেটা আগে বলতে হয়। তো এক্ষেত্রে এই অ্যালকাইনের থেকে অ্যালকিনটা আগে বলতে হবে, কিন্তু হচ্ছে তাহলে এটি যৌগটা কী হবে, এটা হচ্ছে ইয়া হবে, কী হবে, অ্যালকিন হবে। তো এটা দেখি যে হচ্ছে যেহেতু 6টা কার্বন, তাহলে অবশ্যই এটা হেক্স কথাটা আসবে, হেক্স। এখন আমরা কার্বন নাম্বারিং করবো কোন দিক থেকে, যেদিক থেকে আমাদের কার্যকরী মূলক কাছে হবে, তো এদিক থেকে কাছে। তাহলে 1 2 3, 3 নম্বর কার্যকরী মূলকে, 3 নম্বর কার্বনে দ্বিবন্ধন বা কার্যকরী মূলক, তাহলে হেক্স 3 ইন, হেক্স 3 ইন, হেক্স 3 ইন, তারপর হচ্ছে ত্রিবন্ধনটা কিন্তু 1 নং কার্বনে, হেক্স 3 ইন 1 আইন, 1 ইন, হেক্স 3 ইন। তো এটা হচ্ছে মূলত হচ্ছে মেইন যে কাঠামোটা, এটা হচ্ছে হেক্স 3 ইন 1 আইন, হেক্স 3 ইন 1 আইন, এইটুকুই হচ্ছে নাম, হেক্স 3 ইন 1 আইন, বোঝা গেল। এটা হচ্ছে নামকরণ। তো নামকরণের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে হচ্ছে নামকরণের হচ্ছে 3টা ধাপ আছে। নামকরণের ক্ষেত্রে হচ্ছে 3 ধরনের নামকরণ আছে, যেমন হচ্ছে ওই কি সাধারণ নামকরণ, উদ্ভূত বা জাতক, সাধারণ নামকরণ উদ্ভূত বা হচ্ছে সাধারণ বা ট্রিভিয়াল, তারপরে উদ্ভূত বা জাতক, সাধারণ, তারপর হচ্ছে ইউপ্যাক। তো সাধারণ নামকরণ কীভাবে করা হয়, সাধারণ নামকরণের ক্ষেত্রে 1 ডিগ্রি হলে, 1 ডিগ্রি হলে সাধারণ নামকরণে 1 ডিগ্রি হলে হচ্ছে এন, 2 ডিগ্রি হলে হচ্ছে আইসো, 2 ডিগ্রি হলে আইসো, 2 ডিগ্রি হলে আইসো, 3 ডিগ্রি হলে নিও, NEO, নিও। তো এইভাবে হচ্ছে সাধারণ নামকরণ। তো তারপর দেখছিলাম হচ্ছে উদ্ভূত নামকরণ প্রক্রিয়াটা কিন্তু একটু জটিল আর কি। উদ্ভূত প্রক্রিয়ার নামকরণ হচ্ছে অদ্ভুত। তো হচ্ছে অ্যালকিন, এই যেটা সাধারণ নামকরণের ক্ষেত্রে মাত্র 2টা যৌগের আমরা নামকরণ করতে পারি, সেটা হচ্ছে অ্যালকেন। সাধারণ ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যালকেন এবং হচ্ছে অ্যালকোহল। সাধারণে আমরা অ্যালকেন এবং অ্যালকোহল। সাধারণ নামকরণ আমরা হচ্ছে অ্যালকেন, এবং হচ্ছে অ্যালকোহল। সাধারণ নামকরণ আমরা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকোহল। সাধারণ নামকরণ আমরা অ্যালকেন এবং অ্যালকোহল নামকরণ করতে পারি, এবং হচ্ছে উদ্ভূত ক্ষেত্রে হচ্ছে অ্যালকেন করতে পারি, অ্যালকেন করতে পারি, অ্যালকোহল করতে পারি, এবং হচ্ছে কি বলে ওটা, ইথার। এবং হচ্ছে উদ্ভূতর ক্ষেত্রে হচ্ছে ইথার। উদ্ভূতর ক্ষেত্রে আমরা নামকরণ করতে পারি হচ্ছে অ্যালকেন, অ্যালকোহল, এবং হচ্ছে ইথার, ইথার। এটা হলো উদ্ভূত বা জাতক পদ্ধতিতে আমি দেখেছিলাম যে হচ্ছে অ্যালকেনকে মিথেনের জাতক রূপে, যেমন কিছু একটা থাকবে, এটা হচ্ছে এত মিথেন। তারপর হচ্ছে অ্যালকোহলকে মূলত নামকরণ করা হচ্ছে কার্বিনল রূপে, তো হচ্ছে মিথাইল কার্বিনল, এই রূপে হচ্ছে অ্যালকোহল। অ্যালকেনকে মূলত মিথেনের জাত রূপে প্রধান করা হয়, এটা হচ্ছে মিথাইল মিথেন বা ইথাইল মিথেন, এই জাতীয় নামকরণ করা হয়। এটা হচ্ছে অদ্ভুত নামকরণ, উদ্ভূত থেকে অদ্ভুত। ইথার নামকরণ, অদ্ভুত নামকরণ, ডাইইথাইল ইথার, এই কি জানে ইথাইল ইথার। তো এটা হচ্ছে অপশন অনুযায়ী আমার নামকরণ করতে হয়, তো পরীক্ষায় খুব একটা আসে না। তো ইউপ্যাক নামকরণটা আসে, নামকরণটা আমি হচ্ছে লিখেছিলাম। তো আবার দেখলাম নামকরণের ক্ষেত্রে শর্টকাট হলো যে ওই অপশন টেস্ট করা, কোন অপশনটা হচ্ছে সঠিক লাগতেছে, ও কোন অপশনটা যৌগ অনুযায়ী সঠিক, তো সেটা দেখলে আমাদের নামকরণ হয়ে যায়। তো নামকরণ এইচএসসি পরীক্ষায় খুব একটা আসে না, তো অ্যাডমিশনে 2-1টা হয়তো আসে। তো নামকরণ হচ্ছে কেউ যদি স্কিপ করতে চায় স্কিপ করা যায়, খুব একটা আসে না, হয়তো সব একটা আসে। তো এই হচ্ছে নামকরণ। তো দেখি ভিডিও। তো এখন আমরা দেখি হচ্ছে অগ্রগণ্যতা, কার্যকরী মূলকের অগ্রগণ্যতা। ক্রমানুযায়ী সর্বপ্রথম রয়েছে হচ্ছে জৈব অ্যাসিড বা হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে সালফোনিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যাস্টার অ্যাসিড, অ্যামাইড অ্যাসিড, তারপর হচ্ছে অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড হ্যালাইড, তারপরে হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়ল, অ্যালকিন, অ্যালকাইন। তো যেই হচ্ছে অগ্রগণ্যতা ক্রম রয়েছে, সেই অগ্রগণ্যতা ক্রমানুযায়ী কোনো যৌগের মধ্যে যদি একাধিক কার্যকরী মূলক থাকে, তাহলে ক্রমানুযায়ী যেই কার্যকরী মূলকটি সবার প্রথমে থাকবে, তো যৌগটি হবে সেই যৌগ, সেটা হচ্ছে অগ্রগণ্যতা। সিগমা পাই বন্ধন হচ্ছে অ্যালিফেটিকের ক্ষেত্রে মোট পরমাণু, এটা হচ্ছে সিগমা বন্ধন, মোট পরমাণু
মোট পরমাণু -1 আর হচ্ছে পাই বন্ধন বের করতে হবে, পাই বন্ধন হচ্ছে বের করতে হবে, পাই বন্ধন হচ্ছে বের করতে হবে। আর অ্যারোমেটিক অ্যারোমেটিক অ্যারোমেটিকের ক্ষেত্রে হচ্ছে মোট পরমাণুটা হলো সিগমা বন্ধন, আর পাই বন্ধন হচ্ছে কি বের করতে হবে এটা হচ্ছে মূলত সিগমা বন্ধন, পাই বন্ধন। সংকর আয়ন হচ্ছে যে একক বন্ধন দ্বারা sp3, দ্বিবন্ধন দ্বারা sp2, দ্বিবন্ধন দ্বারা sp3। আর হচ্ছে বন্ধন দূরত্ব হচ্ছে কত, কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত 1.154, এটা হচ্ছে sp3 তে কার্বন দূরত্ব হচ্ছে 1.154। তারপর হচ্ছে sp2 বেঞ্জিনের ক্ষেত্রে এটা আসে যে হচ্ছে বেঞ্জিনের হচ্ছে তোমার হচ্ছে কত 0.134 নাকি 1120 কিছু একটা, এটা দেখে নিতে হবে। তো হচ্ছে তারপরে হচ্ছে বন্ধন দূরত্ব দেখলাম, সমানুতা। তো সমানুতা হালকা করে রিভিশন দিয়ে হচ্ছে শেষ করব। প্রচুর গরম, তো আমার ক্লাস নিতে হয় ফ্যান অফ করে। তো ফ্যান অফ করে যখন আমি ক্লাস নিই প্রচুর গরম লাগে। তো দেখি সমানুতাটা দেখি। সমানুতা হচ্ছে সমানুতা হচ্ছে দুই ধরনের ছিল, একটা গাঠনিক বা কাঠামোগত, আর একটা হলো স্টেরিও বা হচ্ছে ত্রিমাত্রিক। গাঠনিক বা কাঠামোগত, স্টেরিও বা ত্রিমাত্রিক। গাঠনিক ছিল হচ্ছে 5 ধরনের, যেটা না লিখি। গাঠনিক 5 ধরনের ছিল। শিকল সমানুতা কি ছিল যে হচ্ছে CH3 আরে CH3 কেন CH3 CH2 CH2 CH3, এটা একদম, এটা এখন শিকল সমানুতা কি হবে, এটা হবে হচ্ছে CH3 CH2 CH3, এটা হচ্ছে CH3 দিয়ে দিলাম। এই তো এটা হচ্ছে, এখন আমি এখান থেকে একটা এখানে আসলাম, তো এটা হচ্ছে পরস্পরের শিকল সমাণু। এটা কি পরস্পরের শিকল সমাণু। এখন যদি আমরা দেখি কার্যকরী মূলক সমাণু, এখন হচ্ছে এটা শিকল সমাণু, যে শিকলের তারতম্য। এখন যদি দেখি কার্যকরী মূলক সমাণু কি ছিল? কার্যকরী মূলক ছিল হচ্ছে C3 3 6 7 8। ও তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে হচ্ছে CH3 CH2 CO অ্যালকোহল CH3 আচ্ছা এখন ভুল হয়েছে একটা, CH3 3 2 6 6 8। তো এখান থেকে মূলত পাবো হচ্ছে আমরা CH3 CH2 CH2, এখান থেকে পাবো হচ্ছে CH3 CO CH3। এই হচ্ছে মূলত কার্যকরী মূলক সমূহ। কার্যকরী মূলকের তারতম্য ঘটবে, আণবিক সংকেত একই থাকবে কিন্তু কার্যকরী মূলকের তারতম্য ঘটবে। এটা হচ্ছে কার্যকরী মূলক সমূহ। এটা কি অ্যালডিহাইড, এটা কিটোন, এটা হচ্ছে কার্যকরী মূলক সমূহ। এখন দেখবো হচ্ছে আমরা কার্যকরী মূলক সমূহ। এখন দেখবো হচ্ছে আমরা অবস্থান সমানতা। অবস্থান সমানতা কি ছিল যে CH3 CH2 CH কত হলো 1 2 3 4, হ্যাঁ সিরিজ 1 2 3 4 CH3 দিয়ে দাও, তাহলে কত হলো CH3 কেন CH2 হবে 1 2 3 4, হ্যাঁ। তো এই হচ্ছে একটা, এটা একটা, আর এটা দুটো সমানতা দেখি তাহলে CH3, আচ্ছা CH3 না, এখন CH দিয়ে দাও, 2 দিয়ে দাও, CH3, তাহলে কত হচ্ছে 1 2 3, এখন CH2 1 2 3 CH2 CH2 CH3, এটা হলো না তো, এবার হয়েছে। তো এই হচ্ছে দ্বিবন্ধনের যে তারতম্য, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের যদি তারতম্য ঘটে তাহলে সেটা হবে কি অবস্থান সমানতা। আর এখন দেখি হচ্ছে মেটামাইজম কি, এটা হচ্ছে দেখলাম এগুলো খুব একটা কঠিন না, এগুলো হচ্ছে MCQতে অথবা সিকিউ সাধারণতে আসে, তো এটা দেখলাম। তো এখন দেখি হচ্ছে মেটামাইজম কি ছিল? মেটামাইজম ছিল হচ্ছে দ্বিযোজী কার্যকরী মূলক, ইথার কিটোন 2 ডিগ্রি অ্যামিন। তো মেটামার্জম ছিল যে দ্বিযোজী কার্যকরী মূলকের যদি অবস্থান পরিবর্তন করে তাহলে সেটা হচ্ছে মেটামার্জম। যেমন হচ্ছে যে CH3 CH2 CH2 ও CH2 CH3, এইরকম একটা যৌগ লিখলাম। তো মেটামার্জম কি? এটা কিন্তু দ্বিযোজী কার্যকরী মূলক, তো এদিকেও যুক্ত আছে এদিকেও যুক্ত আছে, এটা তো দ্বিযোজী কার্যকরী মূলক। এখন দ্বিযোজী কার্যকরী মূলক যদি অবস্থান পরিবর্তন করে, যেমন হচ্ছে CH3 CH2 ও CH2 CH2 CH3, সব ঠিক আছে না? 1 2 3 4 5, 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে মূলত মেটামার্জম। যখন দ্বিযোজী কার্যকরী মূলক অবস্থান পরিবর্তন করবে তো সেটা হচ্ছে মেটামার্জম। আর মেটামার্জমের শর্ত হচ্ছে কার্বন সংখ্যা ন্যূনতম 4 হতে হবে এবং দ্বিযোজী কার্যকরী মূলক ইথার কিটোন 2 ডিগ্রি অ্যামিন, তো এটা যখন কার্যকরী অবস্থান পরিবর্তন করবে তখন সেটা হচ্ছে মেটামার্জম।
এটা খুব একটা কঠিন না, এটা সহজভাবে নিলেই সহজ। জৈব যৌগ মানুষকে কঠিন লাগে কেন? তারা জৈব যৌগে কঠিনভাবে নেয়। জৈব যৌগে কঠিনভাবে নিলে জৈব যৌগ কঠিনই লাগবে, জৈব যৌগকে সহজভাবে নিলে সহজভাবে বুঝলে সহজই লাগবে। তো এটা হচ্ছে মূলত মেটামারিজম। টোটোমারিজম কি? টোটোমারিজম হচ্ছে গতিশীল সমাণু। টোটোমারিজম হলো কি? গতিশীল সমাণু। টোটোমারিজম কি ছিল? গতিশীল সমাণু। টোটোমারিজম টোটোমারিজম কি ছিল? টোটোমারিজম ছিল হচ্ছে যে CH3 সি, এই বন্ধন যেটা আছে এটা হচ্ছে গতিশীল হবে। একবার বন্ধনটা এখানে যাবে, একবার এখানে যাবে, এরকম হবে। CH3 বন্ধন CH2, আর এখানে হচ্ছে এখানে দ্বিবন্ধন এক বন্ধন ও, আর এটা হচ্ছে এইচ। এই এখান থেকে এখানে এই পরিবর্তনটা হতে থাকবে, এটা হচ্ছে টোটোমারিজম। তো এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে কিটোনের ক্ষেত্রে যে হচ্ছে কিটোন গ্রুপের ন্যূনতম সদস্য হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, সেটা হচ্ছে প্রোপানন। মিথানন বা ইথানন হওয়া সম্ভব না, কারণ কিটোন হতে গেলে অবশ্যই কিটোন মৌলিক উভয় পাশে অ্যালকাইল মূলক হতে হবে, এবং অ্যালকাইল মূলকে অবশ্যই কার্বন থাকবে। যদি কিটোন মৌলিকের উভয় পাশে যদি অ্যালকাইল মূলক বসে, তাহলে কিন্তু কার্বন সংখ্যা ন্যূনতম হয়ে যায় 3, আর কার্বন সংখ্যা যখন ন্যূনতম 3 হয় তখন সেটা হয় প্রোপানন। তো কিটোন গ্রুপের ন্যূনতম সদস্য হচ্ছে প্রোপানন। তো টোটোমারিজম কিন্তু প্রকাশ করবে সকল কিটোন সমূহ টোটোমারিজম দিবে, কিন্তু টোটোমারিজম এই প্রোপানন এবং হচ্ছে বিউটানন কিন্তু মেটামারিজম দিবে না। কারণ হচ্ছে এখানে কিন্তু দ্বিযোজী কার্যকরী মূলক আছে ঠিকই, কিন্তু এটা কিন্তু অবস্থান পরিবর্তন করার মতো কোনো সিস্টেম নাই। যদি দ্বিযোজী কার্যকরী মূলক থাকার পরেও অবস্থান পরিবর্তন না করতে পারে, তাহলে তা তো কখনোই মেটামারিজম দিবে না। তো প্রোপানন বিউটানন মেটামারিজম দিবে না, কিন্তু প্রোপানন বিউটানন সহ সকল কিটোন টোটোমারিজম দিবে। এটা হচ্ছে গিয়ে মূলত আমাদের গাঠনিক বা কাঠামোগত। এখন দেখবো আমরা স্টেরিও বা ত্রিমাত্রিক। স্টেরিও বা ত্রিমাত্রিকের মধ্যে রয়েছে যে জ্যামিতিক সমান্তর। তো জ্যামিতিক সমান্তরটা কি? জ্যামিতিক সমান্তরে আমি 3টা টাইপ দেখেছিলাম, সংজ্ঞা টঙ্গা স্কিপ করি। তো জ্যামিতিক সমান্তরে আমরা 3টা টাইপ দেখেছিলাম, যে হচ্ছে কি, তো জ্যামিতিক সমান্তর শব্দ হচ্ছে অ্যালকিন, মানে হচ্ছে মুক্ত আবর্তন হওয়া যাবে না। তো মুক্ত আবর্তন মানে কি? ঘুরতে পারবে না। এখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের ক্ষেত্রেই মুক্ত আবর্তন হবে না। তো দ্বিবন্ধনের ক্ষেত্রে মুক্ত আবর্তন হবে না হচ্ছে জ্যামিতিক সমান্তর দিবে, কিন্তু ত্রিবন্ধনের ক্ষেত্রেও কিন্তু মুক্ত আবর্তন হবে না। কিন্তু ত্রিবন্ধন বা অ্যালকাইন কিন্তু জ্যামিতিক সমান্তর দিতে অক্ষম। কেন? কারণ হচ্ছে এই যে ত্রিবন্ধন বা অ্যালকাইনের ক্ষেত্রে যাওয়াটা কিন্তু এমন, এটা হচ্ছে অ্যালকাইন। এখানে যদি 2টা হাত না থাকে, যদি পরিবর্তন না হতে পারে, তাহলে সেটা কীভাবে জ্যামিতিক সমান্তর দিবে? তো এই মূলক তো কখনো জ্যামিতিক সমান্তর দিতে সক্ষম নয়। তো যতই তার মুক্ত আবর্তন না হোক, হাত তো নাই এখানে, তিনি কার্বন কার্বন ত্রিবন্ধন মানে অ্যালকাইন, তো এটা কখনোই আমাদের হচ্ছে জ্যামিতিক সমান্তর দিতে পারবে না। তো হচ্ছে দেখেছিলাম যে হচ্ছে এখানে হচ্ছে এ বি এ নট ইকুয়াল বি, তার মানে কি এই মূলকটা কখনো এক হতে পারবে না। যদি এক হয় তাহলে সেটা পরিবর্তন হলো কি হলো না। যদি এখানে আমরা 2টায় হচ্ছে হাইড্রোজেন দিতাম, এমন দিতাম যে CH3, এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে এটা যে পরিবর্তন হবে, যে হচ্ছে এই যে পরিবর্তন হবে, তো এটাও হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, কোন হাইড্রোজেন কোথায় যাচ্ছে এটা তো আমরা বুঝতে পারবো না। তো আমাদের এ নট ইকুয়াল বি, অতএব এখানে একটা হাইড্রোজেন হতে হবে, এখানে একটা ক্লোরিন। তো আমরা এটা পরিবর্তন হলে বুঝতে হবে। এটা হলো 1 নাম্বার টাইপ ছিল। তো 2 নাম্বার টাইপ কি ছিল? এ ইকুয়াল নট ইকুয়াল বি ইকুয়াল, এখানে হচ্ছে এক্স দিয়েছিলাম মনে হয়, তো এখানে এক্স। তো এখানে হচ্ছে দিয়ে দিলাম, এখানে হচ্ছে কি ব্রোমিন দিয়ে দিলাম। তো এখানে আবার হচ্ছে পরিবর্তন হবে, এদিক পরিবর্তন হবে জ্যামিতিক সমান্তরের ক্ষেত্রে। তো জ্যামিতিক সমান্তর ছিল, এটা হচ্ছে কি বলে, জ্যামিতিক সমান্তর কি ছিল? জ্যামিতিক সমান্তরকে 2ভাবে ভাগ করা ছিল, সেটা হচ্ছে সিস এবং হচ্ছে ট্রান্স। সিস মানে কি ছিল? একই পাশে। ট্রান্স মানে কি? বিপরীত পাশে। এবং সিস যৌগ এবং ট্রান্স যৌগের মধ্যে পার্থক্য দেখেছিলাম, যে সিস যৌগসমূহ এই হয়, এই বৈশিষ্ট্য ট্রান্স যৌগের, এই বৈশিষ্ট্য সিস যৌগের। তো এই যে সিস মানে হচ্ছে একই পাশে, যখন হাইড্রোজেন সমূহ একই পাশে থাকে তখন সেটা সিস, এবং পরিবর্তন করবে তখন সেটা ট্রান্স। তো এখন হচ্ছে আরেকটা দেখেছিলাম, যে হচ্ছে সি সি, এখানে হলো এ বি এক্স ওয়াই, তাহলে এ বি সি, সি মানে তো কারণ এটা হচ্ছে এক্স ওয়াই, কোনোটাই হচ্ছে এক না। তাহলে এটা কি 4টাই যদি ভিন্ন হয়, তখন কিন্তু নতুন একটা থিওরি অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে ভর থিওরি। কম ভর বেশি ভর, উপরে যাবে এখানে কম ভর বেশি ভর, কম ভর বেশি ভর। তো এটা হচ্ছে কি, তখন আরেকটা সমান নাম দিয়েছে, সেটা হলো ই সমানো আর হলো জেড সমানো। ই সমানো জেড সমান, ই সমানো জেড সমান কি ছিল?
যে হচ্ছে কোথাও যদি এখানে কম ভর থাকে, এখানে কম এখানে বেশি, এখানে কম এখানে বেশি, তাহলে সেটা জেড সমানো। আবার এখানে কম ভর এখানে বেশি ভর, এখানে কম ভর ছিল এখানে উপর হবে, এখানে যদি বেশি ভর যায় এবং কম ভরটা যদি নিচে আসে তখন সেটা হলো ই সমানো। কম ভর বেশি ভর বলতে কি বোঝাচ্ছে, এখানে এ যদি হয় হাইড্রোজেন, বি যদি হয় ক্লোরিন, তাহলে অবশ্যই হচ্ছে হাইড্রোজেনের থেকে ক্লোরিন বেশি ভারী, কারণ ক্লোরিন আণবিক ভর হচ্ছে 35.5, হাইড্রোজেনের কত 1। তো এখানে যদি আমরা চিন্তা করি হচ্ছে ব্রোমিন চিন্তা করলাম, আর কি চিন্তা করলাম, আর CH3 চিন্তা করলাম, তাহলে অবশ্যই হচ্ছে CH3 ভরটা হচ্ছে 15। তো ক্লোরিনের নিচে ক্লোরিনের পরে থাকে হচ্ছে ব্রোমিন, তাহলে ব্রোমিনের ভর অবশ্যই বেশি। তার মানে ব্রোমিন যদি নিচে থাকে তাহলে সেটা জেড সমানো, কারণ ব্রোমিন যদি উপরে চলে যায় তখন সেটা ই সমানো। মানে কম ভর বেশি ভর, কম ভর বেশি ভর জেড সমানো, বেশি ভর কম ভর ই সমানো, এই পাশে একই থাকবে। এটা হচ্ছে মূলত জ্যামিতিক সমানতা ছিল। তো আমরা এখন দেখি যে আলোক সমানতা। আলোক সমানতা তো ইজি ছিল। আলোক সমানতা ছিল যে আলোক সমানতা শর্ত ছিল যে কাইরাল কার্বন থাকতে হবে, দর্পণ প্রতিবিম্ব অপরিস্থাপনীয় হতে হবে। তো এই ছিল হচ্ছে মূলত হচ্ছে এই আলোক সমানতা। তো আলোক সমানতা দেখছিলাম যে হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের আলোক সমানতা দেখছিলাম। তো দেখি আলোক সমানতার একটু ইয়েটা দেখি। তো আলোক সমানতার ইয়া দেখছিলাম সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। আলোক সমানতার ক্ষেত্রে আমরা হচ্ছে একটি সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যে কি বলে এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো এটা হচ্ছে যে কাইরাল কার্বন। কাইরাল কার্বন কি ছিল? কাইরাল কার্বন মানে হচ্ছে যে কার্বন পরমাণু চারটি হাতে চারটি ভিন্ন ভিন্ন কার্বক্সিলিক মূলক, অ্যালকাইল মূলক, অ্যালকোহল মূলক, হাইড্রোজেন, চারটি ভিন্ন ভিন্ন। তো এটা যখন আর আলোক সমানতা দুই ভাগে ভাগ ছিল। একটা হলো কি সমান ডি সমানো, একটা হলো এল সমান। ডি সমানো কি? ডি মানে হচ্ছে হাইড্রোজেন যদি ডান পাশে থাকে তাহলে সেটা ডি সমানো, সাধারণ বোঝার ক্ষেত্রে। তো হাইড্রোজেন এটা ডান পাশে, তাহলে এটা অবশ্যই ডি সমানো। এবং যদি আমরা হচ্ছে দর্পণ চিন্তা করি তাহলে হচ্ছে যেহেতু এই আলোক সমানো বা জ্যামিতিক সমানতা এটা কিন্তু একটা ত্রিমাত্রিক সমানতা, ত্রিমাত্রিক ক্ষেত্রে চিন্তা করা হয়। তো এখানে দর্পণ প্রতিবিম্ব, দর্পণ এটা চিন্তা করা হচ্ছে, তাহলে এটা এমন হবে যে COOH CH3, তাহলে এই পাশে হচ্ছে হাইড্রোজেনটা এই পাশে চলে আসবে এবং হচ্ছে ওয়েস্ট এই পাশে চলে যাবে। এটা হচ্ছে এল সমান। এল মানে কি? এল মানে লেফট, LEFT, লেফট মানে কি বাম, কি বাম? হাইড্রোজেন বাম, বামে। ডিতে কি? ডান, DAN, ডান, বাংলিশ, লেফট ডান মানে ডানে হাইড্রোজেন, এখন এল মানে লেফটে হচ্ছে হাইড্রোজেন। তো এটা হচ্ছে মূলত হচ্ছে কি এটা ল্যাকটিক অ্যাসিডের আলোক সমানতা। আলোক সমানতার যে আলোক সমানতা বিশেষ প্রকার ছিল এনানসিওমার, রেশমিক মিশ্রণ, মিশ্র যৌগ, ডাস্টেরিমার। এখান থেকে মূলত প্রশ্ন আসে এবং আসেই যৌগ থেকে যে এনানসিওমার কাকে বলা হয়, মেসোযৌগ কি, ডাস্টেরিমার কাকে বলা হয়, এই জাতীয় প্রশ্ন আসেই। তো আমরা এখন দেখি যে হচ্ছে আলোক সমানতা নির্ণয় দুইটা ধাপ ছিল। একটা হলো 2 to the power n আর একটা 2 to the power n - 1। এটা ছিল হচ্ছে যদি মেসোযৌগ না থাকে। মেসোযৌগ কি? যে সকল যৌগ নিজের দর্পণ প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব, তাহলে সেটা হচ্ছে মেসোযৌগ। আর নিজের দর্পণ প্রতিবিম্ব যদি না হয়, যদি মেসোযৌগ হয়, যৌগটি যদি মেসোযৌগ হয়, আর মেসোযৌগ হওয়ার শর্ত কি ছিল? যে কার্বন সংখ্যা মানে কাইরাল কার্বন সংখ্যা ন্যূনতম 2 হতে হবে। তো মেসোযৌগ যদি থাকে তাহলে হচ্ছে এটার আলোক সমানতার সংখ্যা হবে হচ্ছে 2n। মেসোযৌগ থাকলে, আর হচ্ছে 2n মেসোযৌগ না থাকলে, এটা হচ্ছে মূলত পার্ট ওয়ান রিভিশন করলাম। এরপর আমরা হচ্ছে শেষ করলাম। আসলে পার্ট ওয়ানটা হচ্ছে এটা মূলত রিভিশন ক্লাস, অল্প করে কোনো সব কিছু দেখাই দিলাম এক ক্লাসে। তো আমরা বিস্তারিত যে ক্লাস নিয়েছি ক্লাসগুলো দেখলে অবশ্য ধারণা ক্লিয়ার হবে। তো হচ্ছে এটা মূলত পার্ট ওয়ানের ক্লাস ছিল। তো এরপর আমরা জৈব যৌগের বিক্রিয়ার ধারণাতে চলে যাবো, যে জৈব যৌগের ধারণা, বিক্রিয়াটা কীভাবে হয়, কীভাবে বিক্রিয়া শুরু হয়, কয় ধরনের বিক্রিয়া থাকে, মূলত 4 ধরনের থাকে। 4 ধরনের বিক্রিয়া প্রকারভেদ আছে: ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, আবার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার ইলেকট্রোফাইল বিক্রিয়ার 5 ধরনের: নাইট্রেশন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজিনেশন। তো এই বিক্রিয়াগুলো আমরা দেখবো হচ্ছে পার্ট 2-তে, এই কলা কৌশলগুলো পার্ট 2-তে দেখবো। তো পার্ট 1 তো শেষ, পার্ট 2 স্টার্ট করবো অতি শীঘ্রই।